শুরুতেই আমরা একটা বিয়ের ভেন্যু দেখতে পাই আর সেখানে জিন পরিবারের মেয়ের সঙ্গে গো পরিবারের ছেলের বিয়ে হচ্ছে। এই ছেলেটার নাম হচ্ছে গোচেন আর এই মেয়েটার নাম হচ্ছে শানশান। এদের বিয়েতে আমাদের গল্পের নায়ক যার নাম জিতিং সেও উপস্থিত আছে। শানশানকে বিয়ে করার জন্য এই গোচেং নামের ছেলেটা অনেক বড় একটা প্রপার্টি পেয়ে যাবে, কারণ শানশানের মা বাবা অনেক বড় লোক আর ওদের একটা কোম্পানি আছে। গোচেং যখনই শানশানকে বিয়ের আংটি পরাতে যাবে তখনই একজন চিৎকার করে বলে, আমি এই বিয়ে মানি না। আর এই কথাটা চিৎকার করে বলে আমাদেরই গল্পের নায়িকা যার নাম হুয়া। হুয়া হচ্ছে শানশানের বাড়ির কাজের যে লোক আছে তার মেয়ে। এটা শুনে ওখানে থাকা সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। হুয়া বলে, শানশান এই পরিবারের মেয়ে নয়, আমি হচ্ছি জিন পরিবারের আসল মেয়ে। এমন কথা শুনে শানশান ভীষণ অবাক হয়ে যায়। সাথে সাথে শানশানের মা বাবা দুজনেই অবাক হয়। মা বলে, আমরা যেদিন জন্মেছিলাম সেদিন আমারই মা আমাদের দুজনকে অদল বদল করে দিয়েছিল। শানশান তখন অবাক হয়ে বলে, তুই এসব কি কথা বলছিস? হুয়া তখন নিজের মাকেই মা বলে ডাকে। শানশানের মা বাবা বুঝতে পারছিল না যে হুয়া যেটা বলছে সেটা সত্যি কিনা। তিং বলে, তাহলে তো ওই বড় প্রপার্টিটাও পাওয়া যাবে না। তখনই এই বড় প্রপার্টিটা নিয়ে মেয়ে পক্ষ আর ছেলে পক্ষের মধ্যে মারপিট লেগে যায়। আর এই সব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায় হুয়া। ওর আসল পরিচয় দিয়েছে, কোথায় ওর মা বাবা ওর কাছে আসবে তা নয়, সবাই সম্পত্তি নিয়েই মারপিট করতে ব্যস্ত। আসলেই সবাই সম্পত্তিটাকেই বেশি ভালোবাসে। এরপর হুয়া একটা কল্পনার জগতে চলে আসে যেখানে একটা ম্যাজিক আয়না ওকে বলে যে জিতিংকে যেন কোনো না কোনোভাবে হুয়া পটায়, আর ওরা দুজনে যদি এক হয়ে যায় তাহলে হুয়ার মা বাবা জিতিংয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে। আর জিতিংয়ের রয়েছে অনেক বড় কোম্পানি, আর হুয়া যেহেতু ওর নিজের মা বাবার আসল মেয়ে তাই ওই সেই প্রপার্টিটা পেয়ে যাবে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলা থেকেই শানশান আর হুয়ার মধ্যে সবসময় ঝামেলা লেগে থাকতো। যেহেতু হুয়া কাজের লোকের মেয়ে হিসেবে বড় হয়েছে তাই শানশান সবসময় হুয়াকে ছোট করত। এই কথাগুলো মনে পড়তে হুয়ার তখন অনেক মন খারাপ হয়ে যায়। কিছুদিন আগে হুয়ার যে কাজের লোক মা রয়েছে সে শরীর খারাপ হয়ে যায়, তাই ভেবেছিল ও মরে যাবে। তাই মরার আগে ওর মেয়েকে সত্যিটা বলে দেয় যে আমি তোমাকে শানশানের সঙ্গে অদল বদল করে ফেলেছিলাম, আমি চেয়েছিলাম আমার নিজের মেয়েটা বড়লোক বাড়িতে মানুষ হোক, সেই জন্য। তাই ওই বড় সম্পত্তিটা নিজের করে পেতে পারলেই তবে হুয়া শান্তি পাবে এখন। এরপরে জিতিংকে দেখা যায় ওর কাছে চলে এসেছে ওর আঙ্কেল সহ আরো বেশ কিছু লোক। জিতিংয়ের আঙ্কেল জিতিংয়ের থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু টাকা শোধ না করার জন্য আঙ্কেলকে এখানে ধরে এনেছে জিতিং। আঙ্কেল বলে দেয় যে সে কোনো টাকা জিতিংকে দেবে না, কারণ ওরা আত্মীয়, একে অপরকে তো টাকা দেওয়াই যায়। কিন্তু জিতিং এটা কোনোভাবেই মেনে নেয় না। তখনই ওর আঙ্কেল একটা ছুরি বের করে জিতিংকে অ্যাটাক করতেই যাবে, আর ঠিক সেই সময় ডাস্টবিনের ভেতর করে ওখানে হুয়া চলে আসে আর হাতে থাকা একটা ওয়াটার গান দিয়ে ওর আঙ্কেল সহ ওখানে যতগুলো লোক ছিল সবাইকে সেই জল দিয়ে ভয় দেখাতে থাকে। আর এটা যখন হুয়া করছিল মনে মনে জিতিংয়ের দিকে তাকিয়ে ভাবে, নিশ্চয়ই জিতিং এটা দেখে অনেক বেশি ফিদা হয়ে যাবে আমার ওপর। তখনই অনেক পুলিশরা চলে আসে আর ওখান থেকে ওদেরকে নিয়ে চলে যায়। জিতিং হুয়ার দিকে তাকালে হুয়া বলে, আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই। জিতিং বলে, আমরা কি একে অপরকে চিনি? হুয়া তখন হাত বাড়িয়ে দেয় আর বলে, আমি আপনাকে চিনি, আমার নাম হচ্ছে হুয়া। জিতিং তখন হুয়াকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যেতে লাগলে হুয়া চিৎকার করে ডাকে আর বলে, আমি তোমাকে ওই বড় প্রপার্টিটা পেতে সাহায্য করতে পারি। এটা শুনে জিতিং একটু অবাক হয়ে যায়। এরপর হুয়া জিতিং এর কাছে চলে আসে আর বলে, আমি জানি ওই জিন ফ্যামিলির বড় প্রপার্টিটা তোমারও পাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ওটা পেতে গেলে একটাই শর্ত আছে, সেটা হচ্ছে জিন পরিবারের মেয়েকে বিয়ে করতে হবে। কিন্তু শানশান তো অলরেডি গুচেনকে ভালোবাসে আর ওকেই বিয়ে করতে চায়। কিন্তু জিতিং কোনো কথার পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর হুয়া চলে আসে জিতিং এর বাড়ির ভেতর আর জিতিং জিজ্ঞাসা করে, এবার বলো তো তুমি কে? বলে, আসলে আমি হচ্ছি জিন পরিবারের আসল মেয়ে। জিতিং বলে, এই ঢপ দেওয়া ছাড়া অন্য কিছু থাকলে বলো। হুয়া বলে, এটাই সত্যি, আমি আর শানশান একই দিনে জন্মেছি আর সেই সময় আমার কাজের লোক মা আমাদের দুজনকে অদল বদল করে দিয়েছিল যাতে নিজের মেয়েটা বড়লোক ফ্যামিলিতে বড় হতে পারে। আর এখন আমি খুব সহজে প্রমাণ করে দেব যে আমি আসলে ওই পরিবারের আসল মেয়ে, আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে তুমি খুব সহজে ওই প্রপার্টিটা পেয়ে যাবে। জিতিং বলে, কিন্তু আমি তোমায় বিশ্বাস করব কেন? হুয়া বলে, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি ওই প্রপার্টিটা পেয়ে যাবে, কারণ তুমি যদি জিন ফ্যামিলির জামাই না হতে পারো তাহলে ওই প্রপার্টিটা কেউই পাবে না। এবার বলো তুমি আমার সঙ্গে হাত মেলাবে কিনা? হাত মেলালে লাভটা আসলে তোমারই। জিতিং তখন বেশ কিছুক্ষণ ধরে ভাবে আর তারপর পাত্তা না দিয়ে ওখান থেকে উঠে যেতে লাগলে হুয়া বলে,
আমি কিন্তু তোমাকে ভাবার সময় দিলাম। আমরা নাটক করেই একে অপরের সঙ্গে প্রেম করব আর বিয়ে করব, তারপর তুমি প্রপার্টি পেয়ে গেলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। এমনটা শুনে তো খুবই অবাক হয়ে যায় জিতিং। হুয়া তখন ওখান থেকে ওয়াশরুমে যাবে বলে চলে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি শুরু করে কিন্তু ওয়াশরুম খুঁজেই পায় না। এভাবেই খুঁজতে খুঁজতে হুয়া এমন একটা রুমে চলে আসে যেখানে অনেকগুলো ছোট ছোট পুতুল রাখা ছিল। আর এটা দেখে হুয়া একদম অবাক হয়ে যায় আর সাথে সাথে ছবি তুলতে শুরু করে আর বলে জিতিংয়ের তাহলে একটা বাচ্চা দিকও রয়েছে। ঠিক সেই সময় ওখানে জিতিং চলে আসে আর জিতিংকে দেখে হুয়া খুবই ভয় পেয়ে যায়। জিতিং বলে, তুমি এখানে কি করছো? কে ঢুকতে বলেছে তোমায় এখানে? হুয়া বলে, আমি ওয়াশরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। কথাটা বলে হুয়া যখনই ওখান থেকে পালিয়ে যেতে যাবে জিতিং তখন ওকে ধরে ফেলে আর বলে ওই ছবিগুলো আগে ডিলিট করো। কিন্তু হুয়া সে তো কিছুতেই ডিলিট করতে চায় না, তাই জিতিং তখন ওর ফোনটা কেড়ে নিতে চায়। আর এইভাবেই ফোনটা নিয়ে টানাটানি করতে গিয়ে ওরা দুজনের গায়ের উপর পড়ে যায় আর একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক সেই সময়ই জিতিং এর নজর যায় হুয়ার বুকে, যেখানে একটা কাটা দাগ ছিল। তখনই ফ্ল্যাশব্যাকে ছোটবেলাকার ঘটনা দেখা যায় যখন জিতিংকে কিছু ছেলেরা মিলে বুলি করছিল আর ওকেই বাঁচাতে এসেছিল একটা মেয়ে। যে বাচ্চা মেয়েটা জিতিংকে বাঁচাতে গিয়ে বুকে ঠিক একই জায়গায় এরকম কেটে যায়। এদিকে হুয়া খুব অবাক হয়ে গেছে এটা দেখে যে জিতিং ওর বুকের দিকে তাকিয়ে আছে। হুয়া তখন তাড়াতাড়ি করে উঠে যায় আর বলে, কি দেখছো তুমি? জিতিং বলে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? হুয়া বলে, আমি তো নিশ্চিত যে কখনোই হয়নি। জিতিং বলে, আমি তোমার প্রপোজালে রাজি। এটা শুনে খুবই খুশি হয়ে যায় হুয়া। আসলে জিতিং রাজি হয়েছে, ও বুঝতে পেরেছে এটাই তো সেই ছোট্টবেলাকার মেয়েটা। পরের দিন সকাল হয়ে গেলে হুয়া যখন বাড়ি থেকে বেরোচ্ছিল ঠিক সেই সময় ও দেখতে পায় একজন কেয়ারটেকার হঠাৎ করে রেড কার্পেট বিছিয়ে দিচ্ছে। এইসব দেখে হুয়া খুব অবাক হয়ে যায় আর ঠিক সেই সময় ওখানে শানশান চলে আসে। আসলে শানশান সে তো খুব বড়লোক বাড়ির মেয়ে হিসেবে বড় হয়েছে, তাই ওর জন্য এইভাবে রেড কার্পেট বেছানো হচ্ছে। এটা দেখে হুয়া অবাক হয়ে যায়। ওর মনে পড়ে যায় ছোটবেলা থেকেই এই শানশান ওকে সব সময় ছোট করত। শুধু তাই নয়, এখনো শানশান সবসময় অপমান করেই কথা বলে হুয়াকে, কারণ হুয়ার মা শানশানের বাড়ির কাজের লোক। ঠিক সেই সময় এইভাবে ঝগড়া থেকে ওদের দুজনের মধ্যে মারপিট লেগে যায় আর ওরা একে অপরকে খুব মারতে থাকে। আর ছোটবেলা থেকেই ওরা দুজনে এইভাবেই মারপিট করে এসেছে সব সময়। ওখানেই কিছু কিডন্যাপারদের দেখা যায়, ওরা এসেছে আজকে জিন পরিবারের মেয়েকে কিডন্যাপ করতে। আর এদের দুজনকে দেখেই এই কিডন্যাপাররা খুবই কনফিউজড হয়ে যায়, বুঝতে পারে না কোনটা আসলে জিন পরিবারের মেয়ে। এই জন্য কিডন্যাপাররা ওদের দুজনকেই কিডন্যাপ করে নেয়। অন্যদিকে জিতিং যখন কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসে তখন ওর মা ওখানেই ছিল। আর জিতিং এর মা বাবা দুজনেরই রয়েছে ওসিডি, আর সেই জন্য জিতিংকে সবকিছু খুব পরিপাটি করে রাখতে হয় ওর মা বাবার জ্বালায়। এদিকে শানশান আর হুয়াকে যখন কিডন্যাপাররা নিয়ে যাচ্ছিল তখন শানশান খুবই চিৎকার করতে থাকে। ও বুঝতে পারে না ওকে কেন এরা কিডন্যাপ করেছে। শানশান তখন একটা কিডন্যাপারের হাতে ভীষণ জোরে কামড়ে দেয়। এটা দেখে কিডন্যাপার তো খুব রেগে যায়। হুয়া তখন দেখতে পায় যে ওই কিডন্যাপারের হাতে একটা লাইটার রয়েছে যেটা গো কোম্পানি থেকে তৈরি করা হয়েছে। তার মানে গো ফ্যামিলি এদের দুজনকে কিডন্যাপ করিয়েছে। এদিকে জিতিংয়ের বাবা বলে, আমাদের কিন্তু ওই প্রপার্টিটা পাওয়াটা খুবই দরকার। ওদের মেয়ে হয়তো তোমাকে বিয়ে করবে না, কিন্তু ওই প্রপার্টিটা আমাদেরকে অন্যভাবে পেতে হবে। ওই প্রপার্টিটা আজকের মার্কেটে অনেক বেশি প্রাইস, সেই জন্য ওটা আমাদের খুব দরকার। এরপর একটা পার্কিং লট দেখা যায় আর সেখানে বেশ কিছু গুন্ডারা রয়েছে আর ওখানেই ওদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে আসে। এখানকার গুন্ডাটাও এদের দুজনকে দেখে বুঝতে পারছে না এরা আসলে কোনটা জিন পরিবারের আসল মেয়ে। তখনই হুয়া বলে, এক্ষুনি একটা চেয়ার আনো, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। তো গুন্ডাটা বুঝে যায় যে হুয়া বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মানে এই বড় লোকের মেয়ে, তার মানে এটাই শানশান। আর আসল শানশানকে কিছু গুন্ডাদেরকে নিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয় অন্য জায়গায়। এইদিকে জিতিং যখন বাড়িতে বসেছিল ওর একটা পুতুলকে নিয়ে, তখনই সোফার পেছন থেকে ওর অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে আসলে জিতিং সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন খবর দেয় যে শানশান আর হুয়া ওদের দুজনকে কিডন্যাপ করা হয়েছে। এটা শুনে জিতিং খুবই অবাক হয়ে যায়। এদিকে ওই পার্কিং লটে গুচেং নামের ওই ছেলেটা চলে আসে যার সঙ্গে শানশানের বিয়ে হচ্ছিল। আসলে গুচেং নিজে হিরো সাজবে বলে লোক দিয়ে শানশানকে কিডন্যাপ করিয়েছে যাতে শানশানের সামনে ও হিরো হয়ে যায়। গুচেং তারপর চলে আসে হুয়ার কাছে আর মুখের বাঁধনটা সরিয়ে দেখে যে এটা তো শানশান নয়, এটা তো হুয়া। হুয়া সেই সময় খুব ভালো করেই বুঝতে পারে এই সব কিছুই আসলে গুচেং এর প্ল্যান। গুন্ডাগুলো দিকে গুচেং তখন রাগ চোখ দিয়ে থাকে কারণ ওরা ভুল করেছে। সেই সময় ওখানে শানশান চলে আসে আর গুচেং তখন শানশানকে জড়িয়ে ধরে।
গুচেং তখন এমন ভাব দেখায় যেন শানশানের জন্য ও অনেক চিন্তা করছিল। শানশান তখন ওই গুন্ডাগুলোর নামে নালিশ করলে গুচেং ওই গুন্ডাটাকে একটা পিলারের আড়ালে নিয়ে যায় আর এমন ভাব করতে থাকে যেন ও গুন্ডাটাকে ভীষণ ভীষণ মারছে, কিন্তু আসলে এই গুন্ডাটাকে গুচেং মারে না, কারণ এটা তো ওরই ঠিক করা গুন্ডা। গুচেং তখন আবারও শানশানের কাছে আসলে শানশান তখন গুচেংয়ের কাছে অনেক ন্যাকামি করতে থাকে যে ওর অনেক কষ্ট হয়েছে, অনেক ভয় পেয়েছে ও। আর শানশানের এই ন্যাকামি দেখে হুয়ার তো খুবই বিরক্ত লাগে। এরপর ওখান থেকে হুয়া শানশান সবাই মিলে বেরিয়ে যায় আর দেখা যায় ওখানে জিতিং চলে এসেছে। আসলে কিডন্যাপের খবর পেয়ে জিতিং এসেছিল হুয়াকে বাঁচানোর জন্য, কিন্তু তার আগেই তো সবকিছু ঠিক হয়ে গেছে। এরপর শানশান ওর বয়ফ্রেন্ড গুচেংকে মিথ্যে বলে যে হুয়া নাকি ওকে সবসময় অপমান করে। এটা শুনে গুচেং তখন হুয়ার দিকে এগিয়ে আসলে হুয়া একটা বোতল ভেঙে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে আর শানশানকে ভয় দেখায় যে হুয়া ওর বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে। হুয়া তখন গুচেংয়ের শক্তির সঙ্গে পারে না আর গুচেংয়ের কাছে ও ধরা পড়ে যায়। গুচেং তখন ওই ভাঙা কাঁচটা দিয়েই অ্যাটাক করতে যাবে হুয়াকে, ঠিক সেই সময় ওখানে চলে আসে জিতিং আর ও ওই কাঁচটা নিজের হাতে ধরে ফেলে। এটা দেখে হুয়া তখন অবাক হয়ে জিতিংয়ের দিকেই তাকিয়ে থাকে আর গুচেং হঠাৎ করে জিতিংকে এখানে দেখে খুব অবাক হয়ে যায়। জিতিংয়ের হাত থেকে তখন রক্ত পড়তে শুরু করে। জিতিং তখন হুয়াকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর যেটা দেখে হুয়া খুব অবাক হয়ে যায়। জিতিং বলে, মিস্টার গু, তোমার সাহস কি করে হলো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে এরকম করার? হুয়া তখন এটা শুনে জিতিং এর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর সবার সামনে ভাব করতে থাকে যেন সত্যি সত্যি জিতিং ওর বয়ফ্রেন্ড। জিতিং বলে, ইন ফিউচার আমি যদি কখনো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে এরকম আচরণ করতে দেখি তাহলে আমি তোমাদের কাউকে ছেড়ে দেব না। এদিকে এদের দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে দেখে খুবই অবাক হয়ে যায় ওরা। জিতিং তখন হুয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর জিতিং এর সঙ্গে হুয়া ওর বাড়িতে চলে আসে। হুয়া বলে, তুমি সবার সামনে আমাকে গার্লফ্রেন্ড বললে কেন? জিতিং বলে, তোমার মনে নেই আমি তোমার প্রপোজালে রাজি হয়েছি, তার মানে এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গেলে। এরপর জিতিং একটা কন্ট্রাক্ট পেপার বানিয়ে নেয় যেখানে ওরা দুজন মিলে একসঙ্গে কোঅপারেট করছে একে অপরকে, সেটাতে এবার সাইন করতে হবে হুয়াকে, কারণ ওরা এখন একসাথে কাজ করছে। হুয়া তখন ওই পেপারে সাইন করে দেয়। জিতিং তখন ভাবতে থাকে, আচ্ছা এই মেয়েটাই কি সেই মেয়ে যাকে আমি ছোটবেলা থেকে খুঁজছি? এরপরে ওরা দুজনে হ্যান্ডশেক করে নেয় আর হুয়া তখন জিতিংকে নিজের অনেক কাছে টেনে নেয়। হুয়া বলে, কালকে আমার আসল মা বাবার অ্যানিভার্সারি রয়েছে, সেখানে সবার সামনে তুমি আমাকে তোমার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিও। পরের দিন সেই অ্যানিভার্সারি পার্টি দেখা যায়। এখানে হুয়া আর জিতিং খুব সুন্দর করে সেজে চলে এসেছে। হুয়া বলে, আজকে আমি আমার এভিডেন্স কালেক্ট করব যাতে আমি খুব সহজে ডিএনএ টেস্ট করতে পারি আর জানতে পারি যে আমি আসলেই এদেরই মেয়ে। জিতিং বলে, আর আমি তোমাকে হেল্প করব। এরপর ওরা দুজন মিলে পার্টির ভেতরে চলে আসে আর সেখানে শানশানের মা এদের দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায়। জিতিং তখন হুয়াকে সবার সামনে গার্লফ্রেন্ড হিসেবেই পরিচয় দেয়, যেটা দেখে শানশানের মা খুবই খুশি হয়ে যায়। হুয়া তখন এসে শানশানের মাকে জড়িয়ে ধরে আর এই সুযোগে শানশানের মায়ের একটা চুল ছিঁড়ে নেয় আর সেটা পার্সের ভেতরে রেখে দেয় ডিএনএ টেস্ট করবে বলে। সেই সময়ই শানশান ওখানে গুচেংয়ের সঙ্গে পার্টিতে চলে আসে আর আবারও কাজের লোকের মেয়ে বলে অপমান করতে থাকে হুয়াকে। এসব শুনে হুয়ার তো তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। শানশান বলে, মা তুমি ওকে কেন ইনভাইট করেছো আমাদের এই পার্টিতে? ওর মা বলে, আজকে এই পার্টিতে তো সবাই এসেছে তাই ওরাও এসেছে। শানশান বলে, মা তুমি কি ভুলে গেছো ওর মা আর ও আমাদের রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে খাবার চুরি করে খেত? জিতিং তখন হুয়াকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর বলে, এখন কিন্তু ও আমার গার্লফ্রেন্ড আর ও যেটা করেছে সেটা ও ছোটবেলায় করেছে আর এখন ও গার্লফ্রেন্ড হিসেবেই এখানে এসেছে, কোনো কাজের লোকের মেয়ে নয়। তাছাড়া এখন ওরকম হাজার খাবার আমি ওকে কিনে খাওয়াতে পারবো, কারণ তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে এই শহরে আমার অনেক বড় একটা কোম্পানি আছে আর আমি সেখানকার সিইও, তাই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ভদ্রভাবে কথা বলো। এইটা শুনে শানশানের তখন খুব রাগ হয়। আজকে এখানেই একটা কুকিং কম্পিটিশন হওয়ার কথা আর সেখানে শানশান আর হুয়া দুজনকেই পার্টিসিপেট করতে হবে, কারণ শানশান হুয়াকে বাধ্য করে এখানে যোগ দিতে। এরপর হুয়া আর শানশান ওদের দুজনের বয়ফ্রেন্ডকে নিয়ে আলাদা আলাদা টিম বানিয়ে নেয়। ওদের কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে ওদেরকে একটা ডিশ বানাতে হবে, যার ডিশ সব থেকে বেশি সুন্দর খেতে হবে সেই জিতে যাবে। ওরা দুই দল সেই সময় রান্না করা শুরু করে আর দুজনেই খুব তাড়াতাড়ি করতে থাকে, কারণ জিততে তো হবেই। আর এইভাবেই কিছুক্ষণের মধ্যে ওদের দুজনে রান্না করা শেষ হয়ে যায় আর সময়ও শেষ হয়ে যায়।
মিসেস জিন বলে যে এবার আমি খাবারটা টেস্ট করে দেখব কারটা খেতে সুন্দর হয়েছে, তবে তার আগে তোমরা নিজেরা নিজেদের রান্না টেস্ট করো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের রান্না আসলেই সুন্দর বা ঠিকঠাক হয়েছে কিনা। এটা শুনে জিতিং আর হুয়া দুজনেই বেশ চাপে পড়ে যায়। জিতিং বলে আমার তো সি ফুডে অ্যালার্জি রয়েছে, এদিকে হুয়া তারও অ্যালার্জি রয়েছে, কিন্তু এদের তো এই খাবারটা টেস্ট করে দেখতেই হবে। কোনো উপায় নেই বলে হুয়া তখন নিজের রান্নাটা টেস্ট করে দেখে। এরপর ওদের বানানো খাবার নিয়ে ওরা চলে আসে শানশানের মায়ের কাছে। শানশানের মা তখন প্রথমে শানশানের খাবারটা টেস্ট করে, আর যেটা খুবই খেতে সুন্দর হয়। আর তারপরে শানশানের মা হুয়ার রান্নাটা টেস্ট করে, আর হুয়ার রান্নাটা এত সুন্দর খেতে হয়েছে শানশানের মা যেন অন্য একটা জগতে পৌঁছে গেছে। মানে এত সুন্দর রান্না শানশানের মা আগে কখনো খায়নি। শানশানের মা বলে এইটুকু উপকরণ দিয়ে যে এত সুন্দর রান্না বানানো যায় সেটা আমার জানাই ছিল না। এটা শুনে হুয়া তো ভীষণ খুশি হয়ে যায়। শানশানের মা সবার সামনে অ্যানাউন্স করে যে এই প্রতিযোগিতায় জিতেছে হুয়া, আর এটা দেখে খুব খুশি হয়ে যায় জিতিং। কিন্তু হুয়া তো অনেকটাই অসুস্থ হয়ে যায়, কারণ ওই খাবারে ওর অ্যালার্জি রয়েছে। এরপর হুয়া অনেক অনেক বমি করতে থাকে। জিতিং এসে বলে কি হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন? হুয়া বলে তোমার মতোই সি ফুডে আমারও অ্যালার্জি রয়েছে, আর সেই জন্যই এমন হচ্ছে। সেই দিনই রাত হয়ে গেলে হুয়া আর জিতিং একসঙ্গে হাঁটছিল, আর হুয়ার মুখটা তখনও অনেকটাই ফুলেছিল। জিতিং বলে তোমার অ্যালার্জি ছিল যখন তুমি ওটা খেলে কেন? হুয়া বলে ওখানে রুল ছিল খেতে হবে, সেই জন্যই খেয়েছি। জিতিং বলে তুমি আসলেই অনেক সাহসী মেয়ে, এখানে যদি অন্য কেউ থাকতো তাহলে কিন্তু খেত না। ছোটবেলায় এরকমই আমার একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, ও তোমার মতোই অনেকটা সাহসী ছিল। হুয়া বলে তাহলে ওই মেয়েটা নিশ্চয়ই তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট। জিতিং বলে আমি তো জানি না যে ও আসলে এখন কোথায় আছে। এটা শুনে হুয়া খুবই অবাক হয়ে যায়। হুয়া মন খারাপ করে বলে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট আমার ছোটবেলাটাই আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি আমার আসল মা বাবার থেকে ভালোবাসা পাইনি, একটা কাজের লোকের মেয়ে হিসেবে বড় হয়েছি। ছোটবেলা থেকে কাজের লোকের মেয়ে বলে সবাই কত না কত অপমান করেছে, সব কিছু মুখ বুঝে সহ্য করেছি। তখনই আকাশে অনেক ফায়ারওয়ার্ক হতে শুরু করে, আর যেটা দেখে ওরা দুজনে খুব অবাক হয়ে যায়। হঠাৎ করে মন খারাপ থেকে হুয়ার মনটা ভীষণ ভালো হয়ে যায়, যেটা দেখে জিতিং খুব খুশি হয়ে যায়। জিতিং আজকে নিশ্চিত হয়ে যায় যে এটাই সেই মেয়ে যে ছোটবেলায় ওকে বাঁচিয়েছিল অন্য ছেলেগুলোর হাতে অপমান হওয়ার থেকে। আর অবশেষে এত বছর পরে জিতিং সেই মানুষটাকে খুঁজে পেয়েছে। আর এইভাবেই ওরা দুজনে একসঙ্গে আকাশের ফায়ারওয়ার্ক দেখতে থাকে। পরের দিন জিতিংকে দেখা যায় ওর বাবা তখন ওকে খুবই বকাবকি করতে থাকে, কারণ জিতিংয়ের বাবা জানতে পেরেছে একটা কাজের লোকের মেয়ের সঙ্গে জিতিং এখন প্রেম করছে। আর এইভাবে চলতে থাকলে ওই প্রপার্টিটা কিছুতেই পাওয়া যাবে না। এখন জিতিংকে শানশানকে পটাতে বলছে ওর বাবা, যাতে ওই প্রপার্টিটা এরা পেয়ে যায়। অন্যদিকে হুয়াকে দেখা যায় ও জানতে পেরেছে যে শুধুমাত্র চুল দিয়ে কিছুতেই ডিএনএ টেস্ট পরীক্ষা করা যাবে না। এই জন্য হুয়া অনেক রেগে আছে। হুয়া বলে আমাকে নখ, রক্ত, চুল সমস্ত কিছু জোগাড় করতে হবে যাতে আমি ডিএনএ টেস্ট করতে পারি। আর এইভাবে হুয়া অনেক রকমের প্ল্যানের কথা ভাবে যে এইভাবে ও জিনিসগুলো জোগাড় করবে, কিন্তু আসলেই এইভাবে জিনিসগুলো জোগাড় করা মোটেই সম্ভব হবে না। হুয়া ভাবতে থাকে তাহলে কিভাবে ডিএনএ টেস্ট করা যায়। তাই সমস্ত জিনিস জোগাড় করতে হুয়া তখন জিতিংয়ের সঙ্গে হাত মেলায়। জিতিং চলে আসে শানশানের মায়ের সঙ্গে আলাদা করে দেখা করতে। সেখানে জিতিং বিশেষ করে শানশানের মায়ের জন্য স্পেশালভাবে কিছু জিনিস এনেছে। অন্যদিকে গুচেং নামে সেই ছেলেটাকে দেখা যায় ওর সঙ্গে আজকে শাওশাও নামের একটা মেয়ে দেখা করতে এসেছে। আসলে এই শাওশাওয়ের মা বাবা চায় গুচেংয়ের সঙ্গে শাওশাওয়ের বিয়ে দিতে, আর তাই জন্য এদের দুজনের আজকে একটা ব্লাইন্ড ডেটের মতো ব্যবস্থা করা হয়েছে। শাওশাও বলে আমি জানি তুমি জিন পরিবারের ওই প্রপার্টিটা পেতে চাও, আর আমি তাতে তোমাকে সাহায্য করতে পারি। তাহলে আমরা দুজনে প্রপার্টিটা 50-50 করে নিয়ে নেব। এদিকে জিতিং অনেকগুলো কাপ বানিয়ে নিয়ে এসেছে, আর সেগুলোতে চা সার্ভ করে শানশানের মাকে খেতে দেয়। আসলে এই কাপগুলোতে শানশানের মা যখন চা টেস্ট করবে তখন কাপে শানশানের মায়ের থুতু বা স্যালাইভা লেগে যাবে, আর সেটা জোগাড় করতেই জিতিং আজকে এখানে এসেছে। এইভাবেই অনেক রকমের চা টেস্ট করার পরে শানশানের মা ওয়াশরুমে যাবে বলে ওখান থেকে চলে যায়। তখনই জিতিং ইশারা করে হুয়াকে ওখানে ডাকে, আর হুয়া তখন ওই স্যালাইভা স্যাম্পেলটা কালেক্ট করে নেয়। তখনই শানশানের বাড়ির কাজের লোক খাবার নিয়ে আসে জিতিংয়ের জন্য, আর এই মহিলার কাছেই হুয়া ছোটবেলা থেকে বড় হয়েছে।
হুয়ার মা তখন হুয়াকে আলাদা করে একটা জায়গায় ডেকে আনে আর বলে, আমি শুনেছিলাম যে তোমার নাকি অ্যালার্জি হয়েছিল সি ফুড থেকে, এখন তুমি ঠিক আছো তো? হুয়া বলে, আমি এখন একদম ঠিক আছি। হুয়ার মা বলে, আচ্ছা ওই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? হুয়া বলে, তুমি এসব ভেবো না, ও আমার বন্ধু। হুয়ার মা বলে, তুমি যদি ওই ছেলেটার সঙ্গে প্রেম করে ওকে বিয়ে করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ ওর অনেক সম্পত্তি আছে। হুয়া তখন মন খারাপ করে বলে, তুমি সবসময় সবার টাকাই দেখো, তাই না? হুয়ার মা বলে, তাহলে এই ছেলেটার সঙ্গে প্রেম না করে তুমি বরং শানশানের বয়ফ্রেন্ড গু চেং এর সঙ্গে প্রেম করো, ওর বাবারও অনেক সম্পত্তি রয়েছে, তাহলে তুমি খুব ভালো একটা জীবন পাবে। হুয়া বলে, তোমার কথা অনুযায়ী তুমি নাকি ছোটবেলায় আমাকে অদল বদল করেছিলে নিজের মেয়েকে বড়লোক বাড়িতে বড় করার জন্য। তুমি খালি মানুষের টাকায় দেখো কার কাছে বেশি টাকা আছে, আর এখনও তুমি সেটাই করার চেষ্টা করছো। ওর মা বলে, আমি যেটা করছি তোমার জন্য ভালোই করছি। কিন্তু ওর মায়ের কথা শুনে হুয়ার তখন খুব রাগ হয় আর বলে, আজ থেকে আমি তোমাকে আর মা বলে ডাকবো না, তার পরিবর্তে আমি তোমায় আন্টি বলে ডাকবো। ওর মা বলে, ছোটবেলা থেকে আমি তোমাকে আমার সবটা দিয়েই বড় করেছি, তোমার সঙ্গে শানশানকে আমি অদল বদল করেছি ঠিকই, কিন্তু তোমাকে আমি নিজের মেয়ের থেকে কোনো অংশে কম ভালোবাসিনি। হুয়া বলে, আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব যে আমি আসলে এই পরিবারের মেয়ে, আর তুমি তখন তোমার মেয়ে শানশানকে নিজের কাছে রেখে মানুষ করো। হুয়ার মা তখন হুয়ার পা ধরে বলে, আমি ভুল করেছিলাম, তুমি প্লিজ শানশানের এত বড় ক্ষতি করো না। হুয়া বলে, আসলেই তুমি কখনোই আমার নিজের মা হয়ে উঠতে পারোনি। কথাটা বলে হুয়া অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। আর আড়াল থেকে এই সমস্ত কিছুই শুনতে পায় জিতিং। ওর মনে পড়ে যায় হুয়া বলেছিল ছোটবেলাটাই ও হারিয়ে ফেলেছে, নিজের মা বাবার থেকে ও ভালোবাসাটুকুও পায়নি। এরপর হুয়াকে দেখা যায় ও তখন মন খারাপ করে সমুদ্রের ধারে গিয়ে বসে আছে। ওর মনে পড়ে যায় যে ওর মা বলেছিল ছোটবেলায় ওকে শানশানের সঙ্গে অদল বদল করে ফেলেছিল, যাতে এই মহিলার নিজের মেয়ে শানশান বড়লোক ফ্যামিলিতে মানুষ হতে পারে। ঠিক সেই সময়ই হুয়ার কাছে চলে আসে জিতিং আর বলে, তোমার মন খারাপ তাই না? হুয়া বলে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সিক্রেট থাকে যেটা সে কাউকে বলতে পারে না, তবে আমার সিক্রেট সব কিছুই তুমি জেনে গেছো। জিতিং বলে, সিক্রেট লুকিয়ে রাখা যায় কিন্তু ইমোশনগুলোকে কখনো লুকিয়ে রাখা যায় না। এই যেমন এখন তোমার মন খারাপ তাই তুমি সমুদ্রের ধারে একা এসে বসে আছো, কিন্তু তোমার যদি মন ভালো থাকতো তুমি কিন্তু এইখানে এইভাবে এসে বসতে না। ছোটবেলায় আমি প্রচণ্ড ভীতু ছিলাম, যে পারতো আমাকে অপমান করতো, আমাকে বুলি করতো, আমি চুপচাপ সব কিছু সহ্য করতাম, আসলে আমার কোনো সাহসই ছিল না। হুয়া বলে, কিন্তু তোমায় দেখে তো মনে হয় না যে তোমার একটা সময় সাহস ছিল না, আমার তো মনে হয় তুমি আসলেই অনেক স্মার্ট, হ্যান্ডসাম আর সাথে সাথে খুবই সাহসী। তুমি যেরকম আমার সিক্রেট জানো আমিও তোমার একটা সিক্রেট জানি, আর সেটা হচ্ছে পুতুল সংগ্রহ করা। তোমার ওই রুমে ঢুকে আমি সেদিন খুব অবাক হয়েছিলাম যে এত বড় ছেলে সে কি এখনো পুতুল খেলে। হয়তো ইন ফিউচার কোনো একটা দিন তুমি ওই পুতুলগুলোর ব্যাপারে আমাকে আসল সিক্রেটটা জানাবে। জিতিং বলে, আচ্ছা তোমার মুড অফ থাকলে কি করে সেটা অন করো? হুয়া বলে, আমার মন ভালো হোক কিংবা খারাপ সেটা কেউ কোনো দিন আগে নজরই দেয়নি। জিতিং বলে, চিন্তা করো না, আমি এখন থেকে সবসময় চাইবো তুমি যাতে সবসময় খুশি থাকো। এমন কথা শুনে হুয়া তখন খুবই খুশি হয়ে যায় আর জিতিংয়ের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে হুয়া চলে আসে ডিএনএ টেস্ট রিপোর্ট নিয়ে শানশানের মায়ের কাছে, আর ওর মাকে দিয়ে দেয় সেই রিপোর্ট। ওখানে দেখা যায় যে রিপোর্ট আসলে পজিটিভ এসেছে, মানে সত্যি সত্যি হুয়া শানশানের মা বাবার আসল মেয়ে। আর এটা দেখে একদম অবাক হয়ে যায় হুয়ার মা। হুয়ার মা বলে, এই খবরটা আমার আর আমার পুরো পরিবারের জন্য ভীষণই অবাককর। হুয়া বলে, আমিও যেদিন প্রথম জানতে পেরেছিলাম আমিও খুব অবাক হয়েছিলাম। হুয়ার মা বলে, আমাকে একটু সময় দাও, এই বিষয়টা নিয়ে আমি বাড়ির সবার সঙ্গে একটু আলোচনা করি। আমি এক্ষুনি তোমার পরিচয় সবার সামনে আনতে পারবো না, অনেক সমস্যা আছে। এটা শুনে হুয়ার মন অনেক খারাপ হয়ে যায় যে ওর আসল পরিচয় ওর মা সবার সামনে আনবে না এখন। এরপর একটা পার্টি দেখা যায় আর সেখানেই চলে আসে জিতিং। ওখানে শাওশাওয়ের বাবাকে দেখা যায় আর সেখানে শাওশাও রয়েছে। শাওশাওয়ের বাবা চায় শাওশাওয়ের সঙ্গে একটা বড়লোক ছেলের বিয়ে দিতে, তাই গুচেং এর পাশাপাশি এই জিতিং এর সঙ্গেও শাওশাওয়ের বাবা শাওশাওয়ের একটু কানেকশন করে দিতে চায়, যাতে এদের দুজনের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া যায়। ওদের দুজনকে আলাদা করে কথার সুযোগ করে দিয়ে ওদের বাবারা ওখান থেকে চলে যায়। জিতিং বলে, আমি শুনলাম তুমি বিদেশে থাকতে, তাহলে হঠাৎ করে আবার এখানে ফিরে এসেছো কেন? শাওশাও বলে, আসলে আমার বাবা চায় আমি একজনকে বিয়ে করে সেটেল হয়ে যাই, সেই জন্যই ফিরেছি এখানে।
জিতিং তখন কানের কাছে এসে বলে, তুমি এটা ভেবো না যে আমি তোমাকে বিয়ে করব। তোমার সঙ্গে আমার বিয়ে করার কোনো প্ল্যান নেই। তাছাড়া যদি কোনো বিজনেস প্রপোজাল থাকে সেই ব্যাপারে বলতে পারো। এমনটা শুনে শাও শাও তো অবাক হয়ে যায় আর মনে মনে বলে, কিন্তু এই ছেলেটাকে তো আমার অনেক পছন্দ হয়েছে। তখনই ওই পার্টিতে হুয়া সে খুব সুন্দর করে সেজে চলে আসে। হুয়া এসে তখন দেখতে পায় জিতিং আর ওই শাও শাও মেয়েটা কাছাকাছি হয়ে কথা বলছে, যেটা দেখে হুয়ার মনটা চট করে খুব খারাপ হয়ে যায়। সেই সময় গুচেং আসে হুয়ার সঙ্গে কথা বলতে আর হুয়ার সঙ্গে ড্রিঙ্ক করতে চায়, কিন্তু হুয়া জানে এই গুচেং আসলেই খুব খারাপ একটা ছেলে, তাই ওকে তেমন পাত্তা দেয় না। গুচেং সেই সময় হুয়ার হাতটা খুব শক্ত করে ধরে আর এইটা তখন জিতিং দেখতে পেয়ে যায়। জিতিং এসেই বলে, আমি তোমাকে বলেছিলাম না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো বাজে ব্যবহার না করতে। গুচেং বলে, আমি তো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কোনো বাজে ব্যবহার করিনি। কথাটা বলে গুচেং ওখান থেকে চলে যায়। তখনই হুয়ার মা স্টেজের ওপর উঠে পড়ে আর বলে, আমি একটা খুব গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করতে চাই। হুয়া এটা শুনে খুব খুশি হয়ে যায়। ও বুঝতে পারে যে আজকে ওর আসল পরিচয় দেবে ওর মা সবার সামনে। হুয়ার মা বলে, আমাদের যে প্রপার্টি রিসর্টটা রয়েছে সেটা আমি গুশি গ্রুপকে দিয়ে দিতে চাই, আর এই গুশি গ্রুপটাই হচ্ছে গুচেং এর বাবার কোম্পানি। এটা শুনে হুয়া খুব অবাক হয়ে যায়। ওই প্রপার্টিটার জন্য ও এত কিছু করলো আর সেটা কিনা গুশি কোম্পানির হয়ে যাবে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় গুচেং আলাদা করে হুয়ার মায়ের সঙ্গে দেখা করেছিল আর বলেছিল যে আপনি যদি ওই প্রপার্টিটা আমাদের কোম্পানিকে না দেন তাহলে আমাদের যে শেয়ার রয়েছে আপনার কোম্পানিতে সেই সমস্ত শেয়ার আমরা বিক্রি করে দেব। তাহলে আপনার কোম্পানি কিন্তু কিছুদিনের মধ্যেই পথে বসে যাবে। তাই ওই প্রপার্টিটা যদি আপনি আমাদের কোম্পানিকে দেন তাহলে আমরা একসঙ্গে সেই প্রপার্টির ওপর কাজ করতে পারবো। আর ঠিক এই কারণেই হুয়ার মা পুরো প্রপার্টিটা গুশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে। হুয়া তারপর ওয়াশরুমে চলে আসে আর সেই ম্যাজিক আয়নার সঙ্গে কথা বলে। আজকে হুয়া এত কিছু প্ল্যান করেছে কিন্তু সবকিছু ভেস্তে গেছে দেখে খুব রেগে আছে ও। আর এই ম্যাজিক আয়নার উপর রাগ দেখাতে থাকে, কারণ ম্যাজিক আয়না বলেছিল যে জিতিং এর সঙ্গে প্রেম করার নাটক করলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার কিছুই হয়নি। কিছুক্ষণ পরে একটা ক্লাব দেখা যায় আর সেখানেই মনের দুঃখে হুয়া এসে ড্রিঙ্ক করতে থাকে। ওর মা সবার সামনে ওর পরিচয় দেওয়া দূরের কথা, পুরো সম্পত্তিটাই গুশি কোম্পানিকে দিয়ে দিচ্ছে। এই জন্য হুয়ার তখন মনটা খুব খারাপ হয়ে যায়। আর ঠিক সেই সময় হুয়ার কাছে চলে আসে জিতিং। এখানে জিতিংকে দেখে হুয়া খুব অবাক হয়ে যায়। হুয়া বলে, জানি আমার ওপর তোমার অনেক রাগ হচ্ছে। আমার সঙ্গে তুমি প্রেম করার নাটক করলে কিন্তু প্রপার্টিটা তুমি পেলেই না। আমি জিন পরিবারের আসল মেয়ে হওয়া সত্ত্বেও কিছু করতে পারলাম না, তাই তুমি ভাবছো আমি হয়তো তোমাকে ঠকিয়েছি। জিতিং বলে, আমি তোমার ব্যাপারে এমন কিছুই ভাবছি না। হুয়া বলে, তাহলে তুমি আমার ব্যাপারে কি ভাবছো? জিতিং বলে, তোমার মা তোমার পরিচয় সবার সামনে যেন আনে সেই চেষ্টা আমি করব। হুয়া বলে, আর আমিও তোমাকে সেই সাহসী মেয়েটাকে খুঁজতে হেল্প করব, যাকে তুমি সেই ছোটবেলা থেকে খুঁজে বেড়াচ্ছ। এরপর সেই শাও শাও নামের মেয়েটাকে দেখা যায়। ওর বাবার আসলে কোনো বড় বিজনেস নেই, ট্রাকে করে মাল ডেলিভারি করাই হচ্ছে শাও শাওর বাবার কাজ। আর শাও শাও সবার সামনে খুব বড় লোক সেজে ঘুরে বেড়ায়, যাতে কোনো বড় লোক ছেলেকে বিয়ে করে ও খুব হ্যাপি থাকতে পারে। অন্যদিকে জিতিংকে দেখা যায় ও সকাল হয়ে গেছে বলে ঘুম ভেঙে যায়। তখনই ওর মনে পড়ে যায় কালকে রাতে অনেক ড্রিঙ্ক করেছিল আর ওর দেখা হয়েছিল জিতিং এর সঙ্গে ওই ক্লাবের ভেতরেই। আর শুধু তাই নয়, কালকে জিতিং এর সঙ্গে ও বহুত মাতলামি করেছিল। হুয়া সেই সময় ঘর থেকে বেরিয়ে যেতে যাবে, তবে জিতিং চলে আসায় ও আবারও লুকিয়ে যায়। তবে জিতিং বুঝতে পারে যে হুয়া আসলে জেগে গেছে আর ঘুমিয়ে যাওয়ার নাটক করছে আবার। আর ঠিক এভাবেই জিতিং এর কাছে হুয়া ধরা পড়ে যায়। হুয়া তখন খুব লজ্জা পেয়ে জিজ্ঞাসা করে, আমার জামা কাপড় কোথায়? জিতিং বলে, কালকে রাতের কথা তোমার মনে নেই? এটা শুনে হুয়ার চোখ বড় বড় হয়ে যায়। ও ভাবে নিশ্চয়ই কালকে জিতিং এর সঙ্গে উল্টো পাল্টা কিছু করে ফেলেছে। জিতিং বলে, আমি অবাক হয়ে যাচ্ছি যে কালকে রাতের কথা তুমি সব ভুলে গেলে। তুমি কালকে যা করেছিলে সেগুলো তোমার একটাও মনে নেই? জিতিং তখন একটা ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছে হুয়া ভিডিও করে প্রমিস করিয়ে নেয় যে জিতিং যেন সারা জীবন হুয়ার পাশেই থাকে। কালকে মাতাল হয়ে হুয়া তো অনেক পাগলামি করছিল, আর এই পাগলামি করতে করতে এই ভিডিওটা ও জিতিং এর সঙ্গে করে। আর বেচারা জিতিং সে তো হুয়াকে কোনোভাবেই সামলাতে পারে না। আর তারপরে জিতিং হুয়াকে নিয়ে এই হোটেলের রুমে থাকতে চলে এসেছিল। আর জিতিংকে কোনোভাবেই একা ছাড়ছিল না। ও জিতিং এর সঙ্গেই আজকে রাতে নাকি পাশাপাশি ঘুমাবে। আর এসব পাগলামি করার পরে ও আবার বমিও করে আর তারপরে শান্ত হয়ে ঘুমিয়ে যায়। আর এইসব ভিডিও দেখে হুয়ার তখন প্রচন্ড লজ্জা করতে থাকে। ও নিজের লজ্জায় মুখই ঢেকে রাখে। আর হুয়ার এই অবস্থা দেখে জিতিং এর তো খুবই হাসি পায়।
হুয়া তখন জিতিং এর থেকে ফোনটা নিয়ে নিতে চায়, কারণ ও ছবিগুলো ভিডিওগুলো ডিলিট করবে। আর এভাবেই ফোন টানাটানি করতে গিয়ে ওরা দুজন একে অপরের ভীষণ কাছাকাছি চলে আসে, আর একে অপরকে তখন অবাক হয়ে দেখতেই থাকে আর দেখতেই থাকে। পরের দিন সকাল হয়ে গেলে জিতিং হুয়াকে নিয়ে চলে আসে ওরই বাড়িতে, কারণ জিতিং ঠিক করেছে হুয়াকে ওর মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আর এই সব শুনে হুয়া তো অনেক নার্ভাস ফিল করতে থাকে আর ভাবে কেন জিতিং ওর মা বাবার সঙ্গে হুয়ার দেখা করাতে চাইছে। দেখা যায় এটা আসলে একটা ফ্যামিলি পার্টি ছিল, যেখানে হুয়ার নিজের পরিবার আর জিতিং ওদের পরিবারও ছিল। সেখানে জিতিং এর বাবা খুব রাগ দেখাতে থাকে হুয়ার মাকে, কারণ হুয়ার মা সেই প্রপার্টিটা গুশি কোম্পানি মানে গুচেংকে দিয়ে দিয়েছে বলে। জিতিং এর বাবার এই অদ্ভুত ব্যবহার দেখে জিতিং তো খুব অবাক হয়ে যায়। জিতিং আর জিতিং এর মা বলে যে এমনটা না করতে, কিন্তু জিতিং এর বাবা অনেক ড্রিঙ্ক করে আর এইসব নিয়েই কথা বলতে থাকে। জিতিং এর বাবা তখন একটা ভিডিও চালায় যেখানে একটা মহিলাকে দেখা যায়, সে বলে আমি নিজের হাতে জিন পরিবারের আসল মেয়ের সঙ্গে সেই বাড়ির কাজের লোকের মেয়েকে অদল বদল করে দিয়েছিলাম, আর সেটা আমি জানিয়েছিলাম অনেক মাস পর। হুয়ার মা অবাক হয়ে যায়, কারণ এখনো হুয়ার পরিচয়টা ও সবার সামনে আনেনি। এটা শুনে শানশান তখন চিৎকার করতে থাকে আর বলে এগুলো সব মিথ্যে। জিতিং এর বাবা বলে তাহলে বুঝলাম শানশান আসলেই আপনার মেয়ে নয়, এই হুয়া হচ্ছে আপনার আসল মেয়ে, আর এই হুয়ার সঙ্গেই আমার ছেলে প্রেম করছে আর ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। তাহলে আপনাদের পরিবারের নিয়ম অনুযায়ী আপনার মেয়ের যে হাজবেন্ড হবে মানে আপনাদের বাড়ির জামাই সেই প্রপার্টি পাবে। আর এইভাবেই হুয়ার মা সবার সামনে ধরা পড়ে যায়। আর ব্যাস এইভাবে শুরু হয়ে যায় ওদের মধ্যে আবারও সেই মারপিট। একে অপরের সঙ্গে মারপিট করতে থাকে, কারণ এরকম সত্যি লুকিয়ে রাখার জন্য। আর শানশান সে যে জিন পরিবারের আসল মেয়ে নয় এটা জানার পরে ও হুয়ার সঙ্গে অনেক মারপিট করতে থাকে। সবার মারপিটের মধ্যে পড়ে জিতিং এর হাল একদম খারাপ হয়ে যায়। আর গুচেং সে তো খুব মজা নিতে থাকে এদের মারপিট দেখে, তাই হাততালি দেয় বসে বসে। এইসব মারপিটের চক্কর থেকে জিতিং তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, আর তখনই হুয়া ওর পেছনে এসে ওকে ডাকে। হুয়া বলে সবাই কি করে জানতে পেরে গেল যে আমি জিন পরিবারের আসল মেয়ে? আমি তো এই কথাটা কাউকেই বলিনি। জিতিং বলে তুমি যে জিন পরিবারের আসল মেয়ে সেটা তো তুমি আমাকেও বলনি। তুমি আমাকে প্রথম থেকে বলে এসেছো ঠিকই, তবে ডিএনএ টেস্টের রিপোর্টে কি এসেছে তুমি আমাকে একবারও জানাওনি। আমি ভেবেছিলাম যে তোমার জীবনে যা হচ্ছে তুমি সমস্ত কিছু আমাকে জানাবে, কিন্তু না, আমি তোমার ব্যাপারে ভুল ভেবেছিলাম। হুয়া বলে মা বলেছিল যে মা কিছুদিন পরে সমস্ত সত্যিটা সবার সামনে নিয়ে আসবে, আর তাই জন্যই আমি কাউকে কিছু বলিনি। জিতিং বলে তুমি তো আমাকে ব্যবহার করেছো শুধুমাত্র ওই প্রপার্টিটা পাওয়ার জন্য। তুমি তাহলে তোমার মায়ের কথাই শোনো, আমার কথা তোমাকে ভাবতে হবে না। জিতিং এর থেকে এমন ব্যবহার পেয়ে হুয়া তখন কি বলবে কি করবে কিচ্ছু বুঝতে পারে না। জিতিং বলে তুমি ভুলে যেও যে আমার সঙ্গে তোমার কোনোদিনও দেখা হয়েছিল। কথাটা বলে জিতিং তখন অনেক স্যাড হয়ে ওখান থেকে চলে যায়। হুয়ার সেই সময় অনেক কষ্ট হয় জিতিং চলে যাচ্ছে বলে, কিন্তু কেন হয় সেটা বুঝতে পারে না। এদিন সারা রাত হুয়া একদম ঘুমাতে পারে না, কারণ অজান্তে ও জিতিংকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। পরের দিন গুচেংকে দেখা যায় ও মিউজিক চালিয়ে মনের আনন্দে ডান্স করছিল। তখনই শানশান আসে গুচেং এর সঙ্গে দেখা করতে। এদিকে গুচেং সে শানশানকে পাত্তা দেয় না, কারণ শানশান তো বড়লোক বাড়ির মেয়ে নয় এটাও জানতে পেরেছে গুচেং। শানশান বলে তুমি আমাকে বিয়ে করবে তো গুচেং? তুমি তো বলেছিলে যে আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরকে বিয়ে করব। গুচেং বলে শুনে রাখো একটা কথা, তোমার আর আমার মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। শানশান এসে গুচেংকে বোঝানোর চেষ্টা করে আর বলে তুমি এমনটা করতে পারো না, কিন্তু গুচেং সে তো শানশানকে পাত্তাই দেয় না। গুচেং বলে তুমি কি ভেবেছো একটা ন্যানির মেয়েকে আমি বিয়ে করব? গুচেং এর থেকে এমন ব্যবহার পেয়ে শানশানের তখন অনেক কষ্ট হয়। শানশান সেই সময় অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপরে বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসেই হুয়ার সঙ্গে ওর দেখা হয়ে যায়। শানশান তখন হুয়াকে মারার জন্য ওকে তাড়া করতে থাকে আর বলে তোর জন্যই সমস্ত কিছু হয়েছে। হুয়া তখন শানশানকে শান্ত করার চেষ্টা করে আর বলে ঘরে যেতে, কিন্তু শানশান সে তো হুয়ার ওপর অনেক বেশি রেগে আছে। আর এসব করতে করতে শানশান একটা সময় পড়ে গেলে কান্না করতে থাকে। আর হুয়া সে শানশানকে ইগনোর করতে পারে না, শানশানের কাছে এসে ওকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু শানশান সে হুয়ার ওপর খুবই রাগ দেখায়। হুয়া বলে জানিস তোকে আমি ছোটবেলায় খুব হিংসে করতাম। আমি ভাবতাম আমার মা বাবা কেন তোর মা বাবার মতো বড় লোক নয়, তোর সমস্ত কিছু ছিল আর আমার তখন কিচ্ছু ছিল না, কিন্তু দেখ আজকে সমস্ত কিছু বদলে গেছে কেমন।
হুয়া আরও বলে যে তোর মনে আছে তুই একবার ছোটবেলায় আমাকে চুরির অপবাদও দিয়েছিলি, আমাকে তুই একদম পছন্দ করতিস না। শানশান বলে ছোটবেলাতে সবাই আমাকেই পছন্দ করত। হুয়া বলে এটা ঠিক বলেছিস, সবাই তোকেই পছন্দ করত। আমি যাকে নিজের মা মনে করতাম সেই মানুষটাও তোকেই বেশি ভালোবাসতো। আমি তো আমার নিজের জীবনটাকে মেনেই নিয়েছিলাম। যখন মা বলল যে তোকে আর আমায় অদল বদল করে দেওয়া হয়েছিল, তখনই তো আমি নিজের আসল পরিচয়টা সবার সামনে নিয়ে এসেছি। সত্যি করে বলতো শানশান, এখানে কি আমার আসলেই দোষ আছে? কথাগুলো শুনে শানশান একটু স্যাড হয়ে যায়। বুঝতে পারে যে আসলে ওই ছোটবেলা থেকে যা যা পেয়েছে সব কিছুই পাওয়ার কথা ছিল হুয়ার। পরের দিন হুয়াকে দেখা যায় ও চলে আসে জিতিংয়ের বাড়িতে, কারণ জিতিংয়ের বাবা হুয়াকে আলাদা করে ডেকে পাঠিয়েছিল। তবে কেন সেটা হুয়া তখনও বুঝতে পারে না। জিতিংয়ের বাবা এখন জানতে পেরেছে যে হুয়া হচ্ছে জিন পরিবারের আসল মেয়ে। তাই হুয়াকে যদি জিতিং বিয়ে করে তাহলে ওই প্রপার্টিটা খুব সহজেই জিতিং পেয়ে যাবে, আর এটাই জিতিংয়ের বাবা চায় সবসময়। আর সেই জন্যই হুয়াকে ডেকে পাঠিয়েছে। হুয়ার সঙ্গে সম্পর্কটাকেও খুব ভালো করার চেষ্টা করছে যাতে ওই প্রপার্টিটা পাওয়া যায়। এদিকে জিতিং আর হুয়ার মধ্যে তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেই জন্য ওরা একে অপরের সঙ্গে খালি চোখাচোখি করে, কেউ কারোর সাথে কথা বলে না। পরের দিন জিতিং চলে যায় শাও শাও নামের ওই মেয়েটার সঙ্গে দেখা করতে, যার বাবা আসলে ট্রাক চালায়, কিন্তু সে ভান করে খুবই বড় একটা ফ্যামিলির মেয়ে। ওরা দুজনে আজকে চলে এসেছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, কারণ ইন্ডিয়াতেই নাকি থাকতো শাও শাও, এটা মিথ্যে কথা বলেছে সবাইকে। এদিকে হুয়া তখন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে ওদেরকে দেখতে থাকে ওরা কি করছে, কি কথা বলছে শোনার জন্য। কিন্তু হঠাৎ করেই ও ধরা পড়ে যায় ওদের দুজনের কাছে। শাও শাও তখন হুয়াকেও ওদের সাথে জয়েন করতে বলে। এরপর হুয়া চলে আসে জিতিংয়ের পাশে বসে, আর তখন ওরা বুঝতে পারছিল না যে কি খাবার খাবে, কারণ এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানকার ওয়েটার হিন্দিতে কথা বললেই শাও শাও নিজেই কনফিউজড হয়ে যায়, কারণ ও তো হিন্দি ভাষা জানেই না। কিন্তু ভাব দেখায় ও সব কিছুই বুঝতে পারছে। হুয়া জিজ্ঞাসা করে আচ্ছা ওই ওয়েটার কি বলল? শাও শাও তখন বলে ও আসলে আমাদের সবাইকে ওয়েলকাম করেছে, আর যখন দরকার হবে আমি যেন তাকে ডেকে আনি। কিন্তু জিতিংয়ের এই শাও শাওকে তখন কেমন একটা সন্দেহ হচ্ছিল। এরপর ওয়েটার একটা অদ্ভুত খাবার ওখানে তিনজনের জন্য নিয়ে চলে আসে, যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। ভাবতে থাকে এটা আবার কেমন খাবার, আর কিভাবেই বা খেতে হয়, আদেও খাওয়া যাবে কিনা। পরের দিন হুয়া আর গুচেংকে একসঙ্গে দেখা যায়। গুচেং হুয়াকে আলাদা করে ডেকে পাঠিয়েছে। গুচেং এখন চাইছে হুয়াকে বিয়ে করতে, যাতে এই প্রপার্টিটা ও সরাসরিভাবে পেয়ে যায়। সেই সময় শাও শাও নামের ওই মেয়েটা গুচেংকে ফোন করে আর বলে তোমার আমাদের মধ্যে ডিলের কথা মনে আছে তো? আর এই কথাটা পাশে থেকে হুয়া শুনতে পেয়ে যায়। গুচেং সেই সময় তাড়াতাড়ি করে আগে ফোনটা কেটে দেয়, আর হুয়া বুঝতে পারে যে গুচেং আসলেই কতটা খারাপ মানুষ। তারপর ওয়াশরুমে যাওয়ার বাহানা করে হুয়া ওখান থেকে পালিয়ে যায়। তারপর হুয়া চলে আসে জিতিংয়ের কাছে। জিতিং তখন বলে গুচেংয়ের সঙ্গে মিটিং কেমন হলো? হুয়া বলে তুমি জানো শাও শাও আর গুচেং কিছু একটা প্ল্যান করছে আমাদের আড়ালে। কিন্তু হুয়ার এই কথাটা জিতিং বিশ্বাস করে না। জিতিং বলে শাও শাও আমাদের কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করবে বলেছে, তাই ও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাস্টমার। হুয়া তখন জিতিংকে রাগ দেখাতে থাকে, কারণ জিতিং ওর কথা বিশ্বাস করছে না। এরপর হুয়া আলাদা করে শাও শাওকে দেখা করতে বলে ওর সাথে, আর বলে যে আমরা একটু কিছু কথা বলবো। পরের দিন শাও শাও আর হুয়া দুজন মিলে একটা জায়গায় দেখা করে। হুয়া তখন একটা গিফট বক্স শাও শাওকে দিয়ে দেয় আর বলে তোমার জন্যই ছোট্ট উপহার আমার, কারণ তুমি আমার আর জিতিং দুজনের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়েছো। ওই গিফট বক্সের ভেতর ছিল একটা লিপস্টিক, যেটার ভেতরে একটা জিপিএস চিপ ঢুকিয়ে রেখেছিল হুয়া, যাতে শাও শাও কোথায় যাচ্ছে না যাচ্ছে সব খবর হুয়ার কাছে থাকে। এরপর হুয়া যখন ফিরছিল তখন ও ফোনে দেখতে থাকে যে আসলে শাও শাও কোথায় যাচ্ছে। ও লোকেশনটা চেক করে, আর সাথে সাথে শাও শাওর গাড়িটাকেও ফলো করতে থাকে। এরপর শাও শাওকে দেখা যায় ওর ট্রাক ড্রাইভার বাবা তার সঙ্গে দেখা করে ওই ট্রাকের ভেতরেই। আর ওরা দুজনে আবার আলোচনা করতে থাকে কিভাবে বড় বড় কোম্পানি থেকে অনেক টাকা হাতিয়ে নেওয়া যায়। লোকেশন ফলো করতে করতে হুয়া ঠিক ওই জায়গাটাতেই চলে আসে, আর ওই ট্রাকটার কাছেও চলে আসে যেখানে ওই লিপস্টিকটা রেখে গেছে শাও শাও। হুয়া তখন গাড়ির ভেতরে দেখতে পায় ওখানে অনেকগুলো পাসপোর্ট রয়েছে, যেগুলো বিভিন্ন দেশের। মানে হুয়া আর ওর বাবা নকলভাবে অনেকগুলো পাসপোর্ট বানিয়েছে মানুষকে ঠকানোর জন্য, আর এক একটা পাসপোর্টে এক এক রকম নাম। হুয়া তখন সেই সমস্ত পাসপোর্ট নিজের কাছে নিয়ে নেয়, আর গাড়িটাও খুলে দেখতে শুরু করে যে এটার ভেতরে আসলে কি আছে, ওরা কোন মাল ডেলিভারি করে এখানে ওখানে।
এসব দেখতে গিয়ে হঠাৎ করেই শাওশাওয়ের বাবা ওখানে চলে আসে আর ওই ট্রাকের ভেতরেই লুকিয়ে যায় একটা কোনায় হুয়া। শাওশাওয়ের বাবা তখন ট্রাকের দরজাটা বন্ধ করে দেয় আর হুয়া এর ভেতরেই আটকা পড়ে যায়। এরপর ট্রাকটা চলতে শুরু করলে হুয়া ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে থাকে ট্রাকের ভেতরে কি আছে, কিন্তু হঠাৎ করে ঝাঁকুনিতে হুয়ার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় আর হুয়া সেটা কোনোভাবেই নিতে পারছিল না। আর এভাবেই একটা টাইমে গাড়িতে এমন ঝাঁকুনি হয় যে মাথায় প্রচণ্ড চোট লেগে যায় হুয়ার, আর হুয়া এখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে শাওশাও যখন জিতিংয়ের কাছে আসে, জিতিং কিছু টাকা শাওশাওকে দিয়ে দেয় যাতে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট বানাতে পারে। এদিকে জিতিংয়ের অ্যাসিস্ট্যান্ট এই শাওশাও আর ওর বাবার ব্যাপারে সব ইনফরমেশনই জমা দিয়েছে জিতিংয়ের কাছে, আর জিতিং এখন জানে যে আসলেই এরা খুবই ফ্রড। এরপর জিতিং হুয়াকে ফোন করে, কিন্তু ফোনে কিছুতেই হুয়াকে পায় না। এটা দেখে তাড়াতাড়ি করে জিতিং বেরিয়ে যায় হুয়াকে রেস্কিউ করার জন্য। জিতিং যখন হুয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে তখন জিতিংয়ের অনেক টেনশন হচ্ছিল, কারণ হুয়াকে জিতিং অনেক ভালোবেসে ফেলেছে। এদিকে ফোনটা বারবার করে বাজছে, কিন্তু হুয়া সে তো সেন্সলেস হয়ে গেছে, তাই ফোনটাও তুলতে পারছে না। বেশ খানিকক্ষণ পরে হুয়ার আবারও জ্ঞান ফিরে আসে, আর এবার অনেক চেষ্টার পরে হুয়া তখন নিজের ফোনটা ধরে আর জিতিংকে জানায় যে ও কি বাজেভাবে ফেসে গেছে ট্রাকের ভেতরে। এমনটা শুনে জিতিং সে তো ভীষণ অবাক হয়ে যায়। হুয়া তখন নিজের লোকেশনটা জিতিংকে পাঠিয়ে দেয় তাড়াতাড়ি করে, আর তারপর হুয়া আবারও সেন্সলেস হয়ে যায়। এরপর জিতিং লোকেশন ফলো করতে করতে চলে আসে একটা পার্কিং লটে, আর সেখানে চারিদিকে ওই ট্রাকটা খুঁজে বেড়াতে শুরু করে। আর এভাবে খুঁজতে খুঁজতে জিতিং সেই ট্রাকটা পেয়ে যায়, আর ওখানে যে তালাটা ছিল সেটা অনেক কষ্ট করে ভাঙতে শুরু করে। আর তারপরে জিতিং যখন সেই ট্রাকের দরজাটা খোলে তখন হুয়া জিতিং এর দিকে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ জিতিং হুয়াকে অবশেষে ঠিকই বাঁচাতে আসলো। জিতিং তখন তাড়াতাড়ি করে ওই ট্রাকের ভেতর থেকে হুয়াকে বাইরে বের করে আনে, আর হুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ হুয়ার জন্য জিতিং এর অনেক অনেক চিন্তা হচ্ছিল। হুয়া খুব অবাক হয়ে যায় যে জিতিং কেন এরকম পাগলামো করছে। জিতিং বলে, তুমি কি ডিটেকটিভ হয়ে গেছো? একা একা কেন এখানে চলে এসেছো তুমি? হুয়া বলে, আমি ডিটেকটিভ নই, তবে একটু বেশি স্মার্ট। জিতিং বলে, আমারই আসতে দেরি হয়ে গেছে, সব দোষ আমার। হুয়া তখন ব্যাগ থেকে সেই পাসপোর্টগুলো দেখায়। আসলে ওরা দুজন যে কিভাবে ফ্রড করে সবার থেকে টাকা আদায় করে সেই সমস্ত কিছু হুয়া বলে জিতিংকে। আসলে জিতিং সে তো হুয়ার কথা প্রথমে বিশ্বাস করেনি, তাই প্রমাণ জোগাড় করতে হুয়া এত দূর চলে আসলো। আর ঠিক তখনই জিতিং প্রথমবারের জন্য হুয়াকে কিস করে, যেটা দেখে হুয়া নিজেই খুব অবাক হয়ে যায়, কারণ এটা ছিল ওদের দুজনের প্রথম কিস। মনের অজান্তেই কখন ওরা দুজনে প্রেম করার নাটক করতে করতে প্রেম করেই বসেছে। পরের দিন হুয়াকে দেখা যায় খুব সুন্দর রেডি হয়ে একটা জায়গায় ওয়েট করছিল, আর ঠিক সেই সময় জিতিং ছুটতে ছুটতে চলে আসে ওখানে। যেহেতু ওরা দুজনে এখন কাপেল হয়ে গেছে, তাই প্রথমবার ওরা দুজনে আজকে ডেটে বেরোচ্ছে। আর প্রথমবার ডেটে বেরিয়ে ওরা দুজনেই ভীষণ খুশি আর একসাথে অনেক অনেক গল্প করতে থাকে। তখনই জিতিং পকেট থেকে একটা ছোট্ট পুতুল বের করে সেটা হুয়াকে দিয়ে দেয়। হুয়া এটা দেখে বলে, তুমি আমায় পুতুল দিচ্ছ কেন? জিতিং বলে, কারণ ছোটবেলায় এটা তুমি আমাকে দিয়েছিলে। এমন কথা শুনে হুয়া খুব অবাক হয়ে যায়। হুয়া সে পুতুলটাকে খুব ভালো করে দেখতে থাকে, আর জিতিং হুয়ার বুকে সেই কাটা দাগটাকে দেখায়। তখনই হুয়ার মনে পড়ে যায় ঠিক এই জায়গাটাতেই একদিন জিতিং যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখনই ওর স্কুলের কিছু বদমাইশ বাচ্চা ওকে বুলি করতে শুরু করে, কারণ জিতিং খুব আনস্মার্ট আর মোটা ছিল বলে। আর এইভাবে যখন হুয়া দেখতে পায়, হুয়া চলে আসে জিতিংকে বাঁচানোর জন্য, আর বাঁচাতে গিয়েই হুয়ার বুকে এমনভাবে কেটে যায়। এরপর ওই বদমাশ বাচ্চাগুলো পালিয়ে গেলে জিতিং আর হুয়া একে অপরের সঙ্গে পরিচয় করে নেয়, আর ওরা দুজন একে অপরের বন্ধু হয়ে যায়। হুয়া তখন ব্যাগ থেকে পুতুলটা বের করে জিতিংকে গিফট করে আর বলে, তুমি আমি এখন বন্ধু হয়ে গেছি, তাই এটা তোমার জন্য। হুয়ার থেকে এই গিফট পেয়ে জিতিং তো অনেক খুশি হয়ে যায়, আর এই সমস্ত পুরনো দিনের কথাটা আজকে হুয়ার মনে পড়ে যায়। হুয়া বলে, তুমি তাহলে সে? জিতিং তখন হাসতে থাকে, বুঝিয়ে দেয় যে সেই ছোট্টবেলাকার বন্ধু জিতিং সে নিজেই। হুয়া বলে, ছোটবেলায় তো তুমি কত মোটা ছিলে। জিতিং বলে, তারপরে তো আমি স্কুলটা চেঞ্জ করে নিই, আর আমি নতুন বাড়িতে চলে এসে তোমার পুতুলটা যত্ন করে রেখেছিলাম। তুমি আমাকে সেদিন একটা পুতুল দিয়েছিলে, আমি ঠিক করেছিলাম যে তোমাকেও আমি পুতুল ফিরিয়ে দেব, কিন্তু এভাবে অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু তোমার সঙ্গে আমার একবারও আর দেখা হয়নি। তাই প্রত্যেক বছর তোমার নাম করে আমি এক একটা করে পুতুল জমিয়ে রেখেছি ওই ঘরটাতে। আমি ভেবেছি যখন তোমার সঙ্গে দেখা হবে সেই সমস্ত পুতুলগুলো আমি তোমাকে উপহার দেব। হুয়া বলে, তাহলে ওই পুতুলগুলো তুমি আমার জন্য জমাতে?
তুমি আমাকে আগে কেন এই কথাগুলো বলনি? জিতিং বলে, তোমাকে আমি এইভাবে সারপ্রাইজ করব সেই জন্যই বলিনি। এটা শুনে হুয়া অনেক খুশি হয়ে যায় আর নিজে থেকে জিতিংকে তখনও কিস করে। আর তারপর জিতিং সে কি আর বসে থাকার ছেলে, ও তখন হুয়াকে কিস করে। এভাবে ওদের দুজনের মধ্যে সম্পর্কটা আরও সুন্দর হয়ে যায়। পরের দিন হুয়া চলে আসে আবারও গুচেং এর সঙ্গে দেখা করতে, কারণ গুচেং হুয়াকে আলাদা করে ডেকে পাঠিয়েছে। হুয়া তখন গুচেংকে দেখায় শাও শাও আর ওর বাবা আসলে ফ্রড, ওরা কোনো বড় লোক নয় আর ওরা কোনো কোম্পানিতেই ইনভেস্ট করতে পারবে না, কারণ সেই ক্ষমতাও ওদের নেই। সেই জন্য আমি আজকে তোমার কাছে একটা জিনিস নিয়ে আলোচনা করতে এসেছি। শাও শাওকে ফ্রড প্রমাণ করার জন্য আমার তোমার হেল্প লাগবে, কারণ আমি জানি শাও শাও আর তুমি একসাথে হাত মিলে কিছু একটা করার চেষ্টা করছিলে। চেং বলে, আমি তোমাকে হেল্প করব, তবে তোমাকে আমায় বিয়েও করতে হবে। এমনটা শুনে হুয়া অবাক হয়ে যায়, কারণ হুয়া কখনোই গুচেংকে বিয়ে করবে না। গুচেং বলে, তুমি একটা কথা শুনে রাখো, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে জিতিংয়ের কোম্পানিতে আমার যে শেয়ার রয়েছে সেটা কিন্তু আমি তুলে নেব, তাহলে জিতিংয়ের কোম্পানির অনেক ক্ষতি হবে। মনটা শুনে হুয়া অনেক চিন্তায় পড়ে যায়। গুচেংকে তো ওকে বিয়ে করতেই হবে, তাহলে না হলে জিতিংয়ের কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। ঠিক সেই সময় ওখানে জিতিং চলে আসে আর কিছু না বলেই দুজনের একসঙ্গে সেলফি নিতে শুরু করে। জিতিং বলে, দেখো অদ্ভুতভাবে সেলফি তুললেও কত সুন্দর দেখতে লাগে তোমাকে। হুয়া তখন একটা ঠিকানা জিতিংকে দিয়ে দেয় আর বলে, এই ঠিকানাতে গেলে শাও শাওর ব্যাপারে আরও কিছু নাকি প্রমাণ খুঁজে পাওয়া যাবে। এটা দেখে জিতিং প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ জিতিং বেশ কিছু টাকা অলরেডি শাও শাওকে দিয়ে দিয়েছে। কিন্তু হুয়ার মনের ভয়টা কিছুতেই যায় না। জিতিং এরপর শাও শাওকে ফোন করে আর আলাদা করে দেখা করতে চায়, যেটা শুনে শাও শাও খুব খুশি হয়ে যায় যে জিতিং নিশ্চয়ই আরও কিছু টাকা দেবে শাও শাওকে। এরপর শাও শাও চলে আসে জিতিং এর বাড়িতে আর জিতিং এর মা বাবার সঙ্গেও একসঙ্গে ডিনার করতে বসে। জিতিং সে তো সবটাই জানে যে এই শাও শাও আসলে কতটা ফ্রড, আর এইভাবেই জিতিং শাও শাওকে বোকা বানানোর চেষ্টা করে। আর শাও শাও ভাবছে যে জিতিং ওর মা বাবার সঙ্গে ওর দেখা করাচ্ছে, তার মানে নিশ্চয়ই জিতিং শাও শাওকে বিয়ে করবে। এটা ভেবেই শাও শাও অনেক খুশি। ঠিক সেই সময়ই জিতিং একটা ভিডিও চালায় যেখানে দেখা যাচ্ছে শাও শাওয়ের মাকে। শাও শাওয়ের মা আসলে হসপিটালে ভর্তি আর তার ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার, সেই জন্য শাও শাও আর ওর বাবা এরকম লোক ঠকিয়ে সেই টাকা জোগাড় করার চেষ্টা করে। শাও শাও তখন খুব অবাক হয়ে যায় যে ওর মায়ের কথা এরা সবাই জেনে গেছে, তাহলে নিশ্চয় এটাও জেনে গেছে ও আসলেই কত বড় ফ্রড। জিতিং বলে, তোমার লজ্জা করে না? তুমি এইভাবে মানুষ ঠকিয়ে নিজের মায়ের ট্রিটমেন্ট করছো? তোমার কাজ করে টাকা রোজগার করা উচিত ছিল। শাও শাও বলে, আমি সত্যি একটা বড়লোক ফ্যামিলির মেয়ে। আমাদের একটা কোম্পানি ছিল, কিন্তু হঠাৎ করেই সেটা ব্যাংকরাপ্ট হয়ে যায়, সেই জন্য আমরা এখন পথে বসেছি। জিতিং বলে, তোমার যদি টাকার দরকার ছিল তুমি আমাকে বলতে পারতে, আমি কিছু টাকা দিয়ে সাহায্য করতাম। শাও শাও তখন অনেক স্যাড হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। আর তখন জিতিং এর মা বাবা সবাইকে শাও শাও তখন সরি বলে, কারণ এদের সবাইকে শাও শাও ঠকিয়েছে। অন্যদিকে হুয়াকে দেখা যায় ও রাতে ঘুমাতে পারছে না, খালি গুচেং এর বলা কথাগুলো মনে পড়ছে। সেই সময় ওখানে শানশান আসে আর হুয়াকে ড্রিঙ্ক করতে বলে, কিন্তু হুয়া বলে, আমি ড্রিঙ্ক করবো না। এরপর জিতিংকে দেখা যায় ও নিজের লাগেজ গুছিয়ে নেয় আর এই ঘরটাকে খুব ভালো করে দেখতে থাকে। মনে হচ্ছে এই ঘরটাতে যেন জিতিং আর কোনোদিনও ফিরে আসবে না। এরপর জিতিং নিজের ঘর থেকে বেরিয়ে যায় আর ওখানে ওর মা বাবাও ছিল। জিতিং তখন নিজের সমস্ত শেয়ার ট্রান্সফার করে দেয় কোম্পানিতে আর সেটার পেপার ওখানে রেখে দেয়। বলে যে আমি এই কোম্পানি থেকে আর এই ফ্যামিলি থেকেও চলে যাচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমি এই কোম্পানি সামলানোর জন্য যথেষ্ট এফিশিয়েন্ট নই আর সিইও হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। এমনটা শুনে জিতিংয়ের মা বাবা দুজনেই অনেক অবাক হয়ে যায় যে জিতিং এগুলো কি বলছে। আসলে জিতিং এই কোম্পানির কথা একবারও ভাবতে চায় না, কারণ ও হুয়াকে ভালোবাসে আর হুয়াকে পাওয়ার জন্য জিতিং সমস্ত কিছু ছাড়তে রাজি আছে। কিন্তু জিতিংকে অবাক করে দিয়ে জিতিংয়ের বাবা বলে, তুমি এই কোম্পানি থেকে কেন চলে যাচ্ছ? তুমি এই কোম্পানিতে যেরকম ছিলে সেরকমই থাকো। আমি এই কোম্পানিতে নতুন করে আবার যোগ দিচ্ছি যাতে কোম্পানির হাল আবারও ফিরে আসে। আর তুমি চিন্তা করো না, আমি তোমার মাকে কিন্তু খুব ভালোবাসি। এমন নয় যে তুমি শুধুমাত্র হুয়াকে ভালোবাসো। ভালোবাসার জন্য কখনো কেরিয়ার ছেড়ে দিতে নেই, ঠিক তেমনই কেরিয়ারের জন্য কখনো ভালোবাসা ছেড়ে দিতে নেই। দুটো জিনিসই ব্যালেন্স করে চলতে হয়। তুমি যাই ডিসিশন নাও না কেন আমরা তোমার পাশে আছি। এমনটা শুনে জিতিং অনেক খুশি হয়ে যায় আর তারপরে জিতিং চলে যায় বাড়িটা থেকে, কারণ ও এখন নিজের মতো করে একা থাকতে শুরু করবে। বাড়ি থেকে বেরিয়ে জিতিং তখন ওর অ্যাসিস্ট্যান্টকেও গুড বাই জানায়, কারণ জিতিংয়ের এখন আর কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নেই। জিতিংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি চিন্তা করবেন না, আপনার মা বাবার খেয়াল আমি সবসময় রাখবো।
অন্যদিকে হুয়াকে দেখা যায় যেহেতু গুচেংয়ের সঙ্গে ওর বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, সেই জন্য ওর মা ওকে বাড়ি থেকে কোথাও বেরোতে দেয় না। এদিকে জিতিং চলে আসে হুয়ার সঙ্গে দেখা করতে হুয়ার বাড়িতে, আর সেই সময় হুয়ার মা দরজা খোলে। জিতিং বলে, আমি হুয়াকে ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না, ওর সাথে আমার বেশ কিছুদিন হচ্ছে দেখাও হচ্ছে না। হুয়ার মা বলে ও গুচেংয়ের বাড়িতে গেছে। এটা শুনে খুব অবাক হয়ে যায় জিতিং, আর বলে কেন? হুয়ার মা বলে, কেন তুমি জানো না গুচেংকে বিয়ে করতে চলেছে হুয়া? এমনটা শুনে জিতিং একদম অবাক হয়ে যায়, বিশ্বাসই করতে পারছে না, আর বলে হুয়া কখনোই গুচেংকে বিয়ে করতেই পারে না। হুয়ার মা বলে, তুমি ভাবলেই তো আর হলো না, সত্যি সত্যি হুয়া গুচেংকে বিয়ে করতে চলেছে। জিতিং বলে, আপনি নিশ্চয়ই হুয়াকে জোর করেছেন যাতে ও গুচেংকে বিয়ে করতে বাধ্য হয়, কারণ আপনি প্রপার্টিটা আগে থেকেই গুচেংকে দিয়ে বসেছেন, সেই জন্য, তাই না? হুয়ার মা তখন জিতিংয়ের কথা শুনে হাসতে থাকে আর সেইভাবে কোনো উত্তরই দেয় না। জিতিং তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় আর ভাবতে থাকে সত্যি কি হুয়া গুচেংকেই বিয়ে করতে চলেছে। এদিকে ওপর থেকে শানশান ওদের সমস্ত কথা শুনতে পায়। সেদিন রাত হয়ে গেলে জিতিং বাড়িতে এসে অনেক অনেক ড্রিঙ্ক করতে থাকে। যে হুয়াকে সেই ছোটবেলা থেকে কত বছর ধরে খুঁজেছে, যাকে এতটা ভালোবেসেছে, সেই হুয়া নাকি আজকে অন্য কাউকে বিয়ে করছে। আর সেই খবরটা জিতিং জানতে পারলো হুয়ার মায়ের কাছ থেকে। হুয়া জিতিংকে কিচ্ছু জানালো না। এটা জিতিং কোনোভাবেই মেনে নিতে পারছে না। জিতিং তখন খুব 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 কান্না করতে থাকে। জিতিংয়ের তখন মনে পড়ে যায় হুয়ার সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা, যে মুহূর্তগুলো ওর কাছে অনেক অনেক দামি, অনেক সুন্দর। অন্যদিকে হুয়াকে দেখা যায় ও তখন খুব স্যাড হয়েছিল, খুব কান্না করছিল, কারণ জিতিংকে ছাড়া হুয়াও ভালো নেই। এইভাবেই পরের দিন সকাল হয়ে যায় আর জিতিংয়ের তখন ঘুম ভাঙে। কিন্তু জিতিংয়ের করার মতো কিছুই ছিল না, কারণ ভেতরে ভেতরে ওর একদম সব কিছু শেষ হয়ে গেছে। এদিকে হুয়াকে দেখা যায় ও বিয়ের জন্য একদম তৈরি হয়ে গেছে, কারণ আজকেই গুচেংয়ের সঙ্গে হুয়ার বিয়ে। ঠিক সেই সময় গুচেং আসে হুয়ার সঙ্গে দেখা করতে। গুচেং হুয়াকে ছুলে হুয়ার সেটা মোটেই ভালো লাগে না। গুচেং বলে, তোমার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে আর আমার ছোঁয়া তোমার ভালো লাগছে না? যাই হোক, তুমি কি জানো জিতিং ওর ফ্যামিলি, কোম্পানি সমস্ত কিছু ছেড়ে চলে গেছে? এমন কথা শুনে হুয়া প্রচণ্ড অবাক হয়ে যায়। এদিকে জিতিং যখন বাড়িতে মন খারাপ করে বসেছিল, ঠিক সেই সময় শানশান আসে জিতিংয়ের সঙ্গে দেখা করতে আর বলে 12টা থেকে বিয়ে শুরু হচ্ছে, আর জিতিং এখনও এখানে চুপচাপ বসে রয়েছে। জিতিং বলে, আমি কি করব, ওরা তো নিজেদের ইচ্ছেই বিয়ে করছে। শানশান বলে, তুমি এই হুয়াকে ভালোবাসো? তুমি জানো না হুয়া তোমাকে কতটা ভালোবাসে? তুমি হুয়াকে চেনো না? হুয়া কেন বিয়ে করতে রাজি হয়েছে তুমি বুঝতে পারছো না? তোমার কোম্পানিকে বাঁচানোর জন্য হুয়া গুচেংকে বিয়ে করতে রাজি হয়েছে, না হলে গুচেং তোমার কোম্পানি থেকে সমস্ত শেয়ার সরিয়ে নিত। সব কথা শুনে জিতিং তো একদম অবাক হয়ে যায় আর বলে, তুমি যা বলছো সেই সব কিছু সত্যি? শানশান বলে, সত্যি না হলে আমি কি তোমার সঙ্গে এই মজা করতে এখানে এসেছি? এরপর শানশানের সঙ্গে গুচেং গাড়ি করে বেরিয়ে পড়ে বিয়ের ভেন্যুর দিকে। তবে জিতিংয়ের অনেক টেনশন হচ্ছিল যে বিয়েটা ফাইনালি ও আটকাতে পারবে তো। সেই একই জায়গাটা দেখানো হয় যেখানে আজকে হুয়ার সঙ্গে গুচেংয়ের বিয়ে হতে চলেছে। এখানে অনেক অনেক লোক ইনভাইটেড আছে, কিন্তু হুয়ার মুখে একদম হাসি নেই, কারণ এই বিয়েটা তো ও মন থেকেই করছে না। ঠিক সেই সময় ওখানে জিতিং চলে আসে আর চিৎকার করে হুয়াকে ডাকতে থাকে। এখানে জিতিংকে দেখে হুয়া খুব অবাক হয়ে যায়। জিতিং তখন এসে হুয়ার সামনে দাঁড়ালে হুয়া জিতিংয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জিতিং বলে, তোমার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিন থেকে আমার জীবনটা সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। আমি খুব বোকা, ভীতু, আনস্মার্ট ছিলাম, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পরে আমি অনেক সাহসী হয়ে গিয়েছিলাম। আমি জীবনের আসল মানে বুঝতে পেরেছিলাম। তোমাকে প্রত্যেকটা দিন এখানে ওখানে খুঁজতাম, ভাবতাম একটা দিন তো তোমার সঙ্গে আমার অবশ্যই দেখা হবে। আর যেদিন তোমাকে ফাইনালি খুঁজে পেলাম সেদিন আমি অনেক অনেক খুশি হয়েছিলাম। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না হুয়া, তুমি কি আমার সঙ্গে যাবে? এমনটা শুনে হুয়া তখন খুব অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ আমি তোমার সাথেই যাব। এটা শুনে গুচেং সে তো খুব অবাক হয়ে যায়। হুয়া তখন জিতিংয়ের হাতটা শক্ত করে ধরে আর হুয়াকে আটকানোর চেষ্টা করে তখন গুচেং। তবে শানশান এসে গুচেংকে শক্ত করে ধরে রাখে যাতে জিতিং হুয়াকে নিয়ে খুব সহজে পালিয়ে যেতে পারে। জিতিংয়ের বাবা তখন হুয়ার মাকে শক্ত করে ধরে রাখে যাতে ওদের পালিয়ে যাওয়াতে কেউ না আটকাতে পারে। আর এইভাবেই বিয়ের আসর থেকে জিতিং হুয়াকে নিয়ে সবার সামনে থেকে পালিয়ে যায়। আর হুয়াকে গুচেংয়ের মতো ওই ফালতু ছেলেটাকে বিয়ে করতে হয় না,
আর হুয়া এখন নিজের মনের মানুষ জিতিংয়ের কাছেই ফিরে এসেছে আর ওরা দুজন একসঙ্গে এইভাবেই খুব কিউটলি পালাতে থাকে বিয়ে থেকে। আর ঠিক করে ওরা একে অপরকে ছেড়ে কখনো কোথাও কেউ যাবে না, এইভাবেই ওরা দুজনে একসঙ্গে থাকবে। আর ঠিক এরকমই পালানোর সুন্দর সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই পুরো গল্পটাই শেষ হয়ে যায়। আজকের এই সুন্দর ফানি ড্রামাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর ড্রামা পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি জানি তোমরা সবাই সিডিউসিং ড্রেক পালমার সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করছো। সেই সেকেন্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, কারণ 26 তারিখে এই গল্পের লাস্ট পার্ট রিলিজ হবে। তো যখন লাস্ট এপিসোড রিলিজ হয়ে যাবে আমি তোমাদের কাছে নতুন করে ভিডিওটা এক্সপ্লেন করে পুরো ড্রামাটাই একটা পার্টে নিয়ে চলে আসব। তাই তোমরা চিন্তা করো না, আর কিছুদিন অপেক্ষা করে যাও নতুন ভিডিও পাওয়ার জন্য। তাই আজকে এই গল্পটা শেষ আর আমিও চললাম, বাই।